আমার একটা বক্তব্য শোনার পর এক ভদ্র মহিলা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেন। তিনি পশ্চিমা কোনো একটা ওয়ার্ল্ডের কোনো একটা দেশে থাকেন, পশ্চিমা ওয়ার্ল্ডের। তিনি আমাকে মেসেজ পাঠিয়ে বললেন, ভাই আপনার একটা বক্তব্যের অ্যাপ্রোচের কারণে আমার সর্বনাশ হয়ে গেছে। আমি তো কি সর্বনাশ করলাম আবার? বলতেছি, ভাই আপনি একটা বক্তব্যে বলেছেন আত্মীয় তিন প্রকার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের আত্মীয় হলো বাবার ব্লাড সম্পর্কিত আত্মীয়, দাদা, চাচা, ফুপু এরা। সেকেন্ড ক্লাসের আত্মীয় হলো মায়ের দিককার যারা আত্মীয়, মা, খালা, মামু তারা। আর থার্ড ক্লাসের আত্মীয় হলো শ্বশুরবাড়ির আত্মীয়। তো উনি আমাকে বললেন যে ভাই আপনার কথার সাথে আমার ভিন্ন মত নাই, আপনি কথা ঠিকই বলেছেন, বুঝতে পেরেছি আমি, মানে গুরুত্বের বিচার আপনি উল্লেখ করেছেন, প্রায়োরিটি আপনি ঠিক করেছেন, কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজটার কারণে আমার স্বামীটা এমনি আমার বাপের ভাইয়ের নামও শুনতে পারে না, সে এখন এই ওয়াজ সকাল বিকাল আমাকে শোনায়। তো আমি বললাম, খাইছি সর্বনাশ। বললাম আপনার স্বামীর সাথে কথা বলার স্কোপ থাকলে আমাকে সুযোগ করে দেন, তাকে তো অন্তত বলে আমি আমার অপরাধ বোধটাকে অন্তত কমাই। তো সত্যি বলতে তালাকের এই ইস্যুগুলো কেন, এত কথা এই জন্য বললাম ব্যাখ্যা দেওয়ার জন্য, যে এই ইস্যুগুলোতে আসলে কোনো একজন আলেমের কাছে ডিটেইল বলে কনভারসেশন দিয়ে তারপর উত্তর নিতে হবে। আমি শুধু এটুকু বলবো, তালাক নিয়ে আমার অনেক আগ্রহের জায়গা আছে। আমি একটা লিফলেট তৈরি করেছি, সময়ের অভাবে চূড়ান্ত করতে পারছি না। এটা আমরা টার্গেট হলো লক্ষ লক্ষ কপি মানুষকে ফ্রি বিতরণ করব, তালাক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবার জন্য। আপনারা জানেন আমাদের সংসারগুলো সব ভেঙে খান খান হয়ে যাচ্ছে। প্রতিদিন তালাক, বিবাহ রেজিস্ট্রেশন যে হারে হয় তালাক রেজিস্ট্রেশন সমহারে হচ্ছে। 100টা বিবাহ রেজিস্ট্রেশন হলে অলমোস্ট 100টার কাছাকাছি তালাক হচ্ছে। কোন জায়গায় চলে যাচ্ছে আমরা? আমি সবসময় বলি, দেখেন পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, টেকনোলজিতে, অবকাঠামোতে অনেক দিক থেকে তারা যদি আমাদের কাছ থেকে 500 বছর এগিয়ে থাকে, আমাদের পরিবার ব্যবস্থাপনা, পারিবারিক সৌন্দর্যে আমরা তাদের চাইতে 1000 বছর এগিয়ে আছি। ওদের অনেক কিছু নেওয়ার মতো আছে আমাদের, কিন্তু অনেক কিছু আছে যেগুলোতে ওরা আমাদের কাছে কাঙ্গাল। আমাদের এখানে স্বামী স্ত্রীকে যতটা ভালোবাসে ওরা এগুলো কল্পনাও করতে পারে না। আমাদের অধঃপতনের পরও সন্তানের সাথে বাবা মায়ের যে বন্ডিং আছে এগুলো ওরা ভাবতেও পারে না। তো এই জায়গাটাতে একটা বড় সমস্যার জায়গা হলো কথায় কথায় তালাক হয়ে যাচ্ছে, আমাদের এই গৌরবের জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। সেজন্য তালাক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। আজকে যেই বার্তা আমি প্রশ্নকে সামনে রেখে দিতে চাই সেটা হলো, এমনভাবে তালাক দেওয়া যায়, স্বামী স্ত্রী পরস্পর বিচ্ছেদ হতে পারেন চাইলে, যেভাবে তালাক দেওয়ার পর 20 বছর 30 বছর পরও যদি আবার চান দুজন একত্রে সংসার করবেন, করতে পারেন, সে স্কোপ আছে। কিন্তু আমরা তালাক সেই পদ্ধতিতে দেই না। সেই পদ্ধতিটা হলো যে আপনি সুন্নাহ সম্মত ওয়েতে তালাক দিবেন। একটা পিরিয়ড পার হবে, পবিত্রতার সময় আসবে, সেই পবিত্রতার সময় আসার পর কোনো প্রকার ফিজিক্যাল রিলেশন করার আগে তালাক। কেন এতগুলো শর্ত, সেই ব্যাখ্যা আমি যাব না এখন আর। এটা শুধু এটুকু নিশ্চিত করবার জন্য যে আপনি তালাকটা ঠান্ডা মাথায় দিচ্ছেন তো, বুঝে শুনে দিচ্ছেন তো, এটাকে এনশিওর করার জন্য এত সময় নিয়েছে ইসলাম। যে একটা লম্বা পিরিয়ড চলে যাবে, এরপরে পবিত্র হবে, তখন একে অন্যের প্রতি আকৃষ্ট থাকা সত্ত্বেও তালাক দিচ্ছেন, তার মানে এটা খুব ঠান্ডা মাথায় সুচিন্তিত ডিসিশন হচ্ছে। এটার জন্য শরীয়ত আপনাকে অনেক অপেক্ষা করতে বলছে, অনেকগুলো স্টেপ পার করতে বলেছে, তারপরে বলছে যদি দেন, ডিসিশন ফাইনাল করেন, একটা তালাক দিবেন, ব্যাস শেষ। একটা তালাক দেওয়ার পর 2 মাস 3 মাসের মধ্যে যদি আবার মনে হয় যে না আমরা একসাথে থাকতে পারি, ফাইন, ওয়ে আছে। যদি মনে হয় না এভাবে পড়ে থাকেন, আর তালাক দেওয়ার দরকার নেই, 3 মাস পর অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এবার দুজন দুই জায়গায় আপনি বিয়ে বসতে পারেন চাইলে, আর চাইলে যেভাবে খুশি সেভাবে থাকতে পারেন, সিঙ্গেলও থাকতে পারেন। আবার যদি মনে হয় 10 বছর 5 বছর পরে যে আমরা আবার একত্রে থাকবো, সহজে আপনারা শুধুমাত্র আবার আগদের মাধ্যমে স্বামী স্ত্রী হিসেবে, অর্থাৎ আবার নতুন করে বিয়ের মতো আপনারা থাকতে পারেন। কোনো ঝামেলার বিষয় নাই, অন্য কোনো প্রসিডিউরের ব্যাপার নাই, খুবই সিম্পল একটা ব্যাপার। শুধুমাত্র মেনটেন করতে হবে যে আমরা জেনাতনভাবে তালাক দিব না। এখন যারা তালাক দেয় তারা 1 তালাক দেয় না, 3 তালাকও দেয় না। 3 তালাক এটা বহুত ওল্ড হয়ে গেছে, এখন 3000 তালাক দেয়। আগে শুধু স্ত্রীকে তালাক দিত, এখন স্ত্রী 14 গোষ্ঠীর নাম ধরে তালাক দেয়। মানে পশুত্ব, অমানবিকতা এবং আমাদের ওই যে আচরণ নিয়ে এত কথা কেন বললাম, আচরণের সৌন্দর্য হারাতে হারাতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা এখন ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছি। এই জন্য যারা বিবাহ করবেন অথবা যারা বিবাহিত আছেন তাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, মনোমালিন্য হয়েছে, পারলে একটা ঘুষি দিয়ে দেন, তালাক দিয়েন না। ঘুষি দিয়ে আবার আইনের হাতে সুপর্দ হলে আমার কথা বলেন না, ওইটা আপনি ব্যাকআপ রেখে আপনারটা আপনি দিয়েন। আমি শুধু এটা বোঝার জন্য বলছি যে প্রয়োজনে একটা ঘুষি দিয়ে দিলে ওইটা বিহিত করা যাবে, নাপা খেলে ব্যথা কমবে, বা আপনাকে নিয়ে থানায় 2-4টা উত্তম মধ্যম দিলে আপনি সাইজ হয়ে যাবেন, আর দিবেন না ঘুষি, এটার একটা বিহিত আছে। বাট তালাক দিয়ে দিলে আর কোনো বিহিত করা যাবে না। বিষয়টা হলো ছুরি মারার মতো, ছুরি মেরে দিয়েছেন আমার বুকে, এরপর আপনি সরি বলছেন, জিভে কামড় দিচ্ছেন, তাতে আমি জীবিত হয়ে যাবো না, যা হওয়ার হয়ে যাবে। তালাকটা এরকম,
সালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলে তা হবে। তার মধ্যে একটা হলো তালাক। কিচ্ছু করার নাই। আমার জীবনে এরকম বহু দম্পতি দেখেছি যারা তালাকের মাসআলা শোনার পর তরতর করে চোখের পানি ফেলে দিয়েছে। কোনো উপায় নেই একসাথে থাকার, নো ওয়ে। বিষয়টা ছেলে খেলা না, সিরিয়াস ইস্যু। তো এই জন্য তালাকের বিষয় বারবার ভাবতে হয়। রাগ উঠলো আর তালাক দিয়ে দিলাম। আমার একজন উস্তাদ ছিলেন খুলনাতে যখন আমি পড়ি দারুল উলুম মাদ্রাসায়, মুফতি গোলাম রহমান সাহেবের গল্প আমি এর আগে বিভিন্ন জায়গায় শুনেছি। ওনার কাছে তালাকের কোনো মাসআলা জিজ্ঞাসা করতে আসলে বিসমিল্লাহ উনি যে কাজটা করতেন সেগুলো ধুমসে আগে মায়ের দিয়ে দিতেন। সে মাসআলা কি কোনো সরকারের প্রশাসনিক কর্মকর্তা আসছে, কোনো ক্যাডার বিসিএস ক্যাডার আসছে, না কোনো ডাক্তার আসছে, না কোনো ইঞ্জিনিয়ার, সব দেখা দেখি নেই। চোখ বন্ধ করে আগে এক চোট মায়ের দিয়ে নিতেন। একবার এক ভ্যান চালক আসছেন, তখন আমরা ইন্টার্নি করি ফতোয়ার। তো ভ্যান চালক আসছে, আমরা ওনার ফতোয়া ছাড়া কোর্ট আবার এলাও করতো না খুলনাতে। তো ওনার কাছ থেকে ফতোয়া নিতে আসছে যে আমি তো বউরে তালাক দিয়ে দিছি, হয়েছে না হয় নাই। তো বৃদ্ধ মানুষ দোতলায় আসছে ওনার অফিসে, আমরা ছিলাম তখন। আমরা বললাম যে উনি ওই যে মাঠে দাঁড়ায় আছে, ওনার গদির নিচে একটা ব্যাট থাকতো। তালাকের মাসআলা বলার পরে ওইটা বের করে কলস কলস কয়েকটা আগে মায়ের হয়ে যেত। কয়েকটা মারার পর এরপরে হাতারাতে বসে এবার বলো মাসআলা কি। কামার পাও না খুঁজে কথা তালাক, কথায় কথা তালাক। এটা শুধু ছেলেদের না, মেয়েদেরও সমস্যা আছে। মেয়েদের এত খুশি হয়ে লাভ নেই। কথায় কথা বাপের বাড়ি চলে যাবে না, তোমার সাথে থাকা যায় না, কিভাবে সংসার করা যায় নাকি? হ্যাঁ, 100 বার যায় না মানে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সবর এবং শকর ছাড়া দাম্পত্য সম্পর্ক কখনো টিকে রাখা সম্ভব না। দুজন মানুষ, দুই ফ্যামিলির হাজারো বিষয়ে সমস্যা হবে, সবর করতে হবে। আমি মেয়েদেরকে বিশেষ করে বলি, পশ্চিমারা আপনাদেরকে উস্কাবে, আরে কেন তার কথা মানতে হবে, আরে বাদ দাও, তুমি স্বাধীন, তুমি কি না পারো, তুমি সলভেন্ট, তুমি স্বাবলম্বী, আপনাকে উস্কাবে। কিন্তু এর পরের ইতিহাসটা আর কেউ আপনার কাছে জানতে চাইবে না। পরে আপনার কাছে আফসোস হবে। একটা সময় মনে হবে স্বামীর সংসারটা এটা হলো আমার জন্য একেবারে মরণের মতো। এরপরে যখন আপনি সেই সংসার থেকে মুক্ত হয়ে গেছেন, তার পরবর্তী যে হ্যাসেলটা, সে জীবনটা অনেকের ক্ষেত্রে এমন হয় যে পরবর্তী জীবনটা মনে হয় যেন আগেরটা মরণের মতো ছিল, এটা ছিল জাহান্নামের মতো, আর ব্যাক করার সুযোগ থাকে না। মেয়েদেরকে আমি সবসময় বলি, মেয়েদের সাংসারিক জীবনের প্রথম অধ্যায়টা থাকে খুব স্ট্রাগলের, কিন্তু দিন যত যায় তাদের দাপট তত বাড়তে থাকে সংসারে। প্রথম শাশুড়ি মাতবরি করে, শ্বশুর মাতবরি করে, দেবর মাতবরি করে, ভাসুর মাতবরি করে, ননদ মাতবরি করে, স্বামী মাতবরি করে, সবাই পণ্ডিতি করে, মেজাজ খারাপ হওয়ার মতো দশা। কিন্তু আস্তে আস্তে কি হয়, দিন যত যায় একটা ছেলে হয়, একটা মেয়ে হয়। ছেলেটা কার পক্ষে থাকে? বাপের না মায়ের? দাদা দাদির না মায়ের? ফুফু চাচা না মায়ের? তার মানে একটা বাহিনী দাঁড়ায় গেল প্রথম। এই ছেলে বড় হয়ে গেছে, আরেকটা হয়েছে এগুলো সব বাহিনী ডানে বামে। ছেলে মেয়ে বড় হওয়ার পরে দেখবেন যত খারাপ স্বামী হোক আস্তে আস্তে চুপসে যায়, দেখবেন, খেয়াল করবেন, চুপসে যায়। কারণ বইয়ের দিকে একটু চোখ বড় করে তাকায় যে দেখে যে আরো 6-7টা চোখ ডানে বামে আছে, আস্তে করে দমে যায়। এরপর এই ছেলে মেয়েগুলো যখন আরো বড় হয়ে যায়, এদের ঘরে যখন ছেলে মেয়ে হয়, তখন এবার বুড়ির দাপটকে দেখে। ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, সবগুলো কার পক্ষে? বুড়ির পক্ষে, সবগুলো বৃদ্ধার পক্ষে। এবার ওই যে বুড়া স্বামীটা সারা জীবন খ্যাস করছে আর অমানুষের মতো আচরণ করছে, সব ডানে বামে তার এই সমস্ত সৈন্য সামন্ত দেখে দেখবেন সোফার এক কোণা চুপচাপ বসে থাকে। মসজিদ থেকে আর আসতেই চায় না, মুয়াজ্জিন ঠেলে বের করতে পারে না, চাচা যান মসজিদের দরজা বন্ধ করবো। বলে না বাবা এমন করো কেন, এবার বন্ধই করি। আসল কাহিনী কি? বাসায় সব শত্রুপক্ষের লোকজন, নিজের বাহিনীর লোকজন নাই। এটা কিন্তু সিরিয়াস কথা। ধৈর্য ধারণ করতে হবে। দাম্পত্য জীবনে ধৈর্য ধারণ করলে একটা সময় এই সমস্যাগুলো থাকে না, এটা হলো বাস্তবতা। অতএব কথায় কথা তালাকের এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।